জামাতে ইসলামী মদ আর সিগারেটের দাম বাড়ানোতে প্রতিবাদ করছে, এইটা একটু চেক করে, একটু তদন্ত করে, একটু রিসার্চ করে তারেক রহমানের বলা উচিত ছিল। ওনার কথা তো, প্রধানমন্ত্রীর কথা তো ভাই বিশ্বব্যাপী সব জায়গায় চলে গেছে এবং এটা রেকর্ডেড। আমি মনে করি তার যে টিম আছে, এই টিমকে সতর্ক হতে হবে এবং টিমের বিএনপিও এত বড় একটা আন্দোলনের পরে, বিপ্লবের পরে ক্ষমতায় এসে রবীন্দ্রনাথ প্রীতিটা আমি বুঝলাম না। এটা তো কারো ব্যক্তিগত প্রীতি থাকতে পারে, এই প্রীতির জন্য, এই প্রীতির এই বয়ানটার পরিবর্তনের জন্য কিন্তু বিপ্লব হয়েছিল। রবীন্দ্রনাথ আমাদের কোনো কবি না এবং বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য কোনো বন্ধুও না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে বিরোধিতা করেছে এবং এর জন্য সেমিনার করেছে এবং এই অঞ্চলের লোকজনের অশিক্ষিত নিম্ন শ্রেণীর তাদের বিশ্ববিদ্যালয় কি দরকার, এই কথাও উনি বলেছেন এবং এটার জন্য আন্দোলন করেছেন। তার সঙ্গীতকে, তার লেখা গানকে, যেটা বঙ্গভঙ্গ নিয়ে লেখা, সেটাকে জাতীয় সঙ্গীত করা এবং আমাদেরকে এটাকে গেলানো এখনো পর্যন্ত অদ্যাবধি, এটা আমাদের জন্য কষ্টকর। আমরা এই ধরনের কোন বিদেশি কবির, যিনি বাংলাদেশকেই বিশ্বাস করেন না, বাংলাদেশ তখন ছিল না কিন্তু আমাদেরকে অপমান করেছেন, তাকে নিয়ে এত আধিক্যতা। রবীন্দ্রনাথ না থাকলে বাঙালি জাতি হতো না, অনেকে আমাদের নেতারাও বলেন, স্বয়ং তারেক রহমানও বলেছেন। এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। ইদানিং বলেছেন তারা স্কুলে নাকি নাচ গানের শিক্ষক নিযুক্ত করা হবে। আমরা প্রতিবাদ করেছি যে আমরা চাচ্ছি বাংলাদেশের জনগণের যেটা সংস্কৃতি, আমাদের ইসলামী মূল্যবোধ, জিয়া রহমান যদি আজকে বেঁচে থাকতেন খুব কষ্ট পেতেন। উনি আজকে বেঁচে থাকলে হয়তো মনের কষ্টে হার্ট অ্যাটাক হতে পারত, যে তারই ছেলে প্রধানমন্ত্রী, আজকে তারই দল ক্ষমতায়। এমনকি খালেদা জিয়া যদি থাকতেন উনিও কষ্ট পেতেন, ওনার আবার মৃত্যু হতো যদি খালেদা জিয়া বেঁচে থাকতেন। যে বিএনপি গুলো করছে, স্কুলে স্কুলে নাচ গানের টিচার রাখছে। আমরা কি স্কুলে বাচ্চাদেরকে এইসব শেখানোর জন্য পাঠাই? বাচ্চাদেরকে মানুষ করা কঠিন হয়ে গেছে এখন ইন্টারনেটের যুগে। এরপরে আপনারা স্কুলেও দিয়ে দিচ্ছেন এটা। সেলফোন তো আছেই, রাতভর সেলফোনের মধ্যে কথা বলবে। ছেলে মেয়ে তো নষ্ট হবেই ভাই। তো ছেলে মেয়েকে আমরা কিভাবে মানুষ করবো যদি আপনারা আমাকে এভাবে অসহযোগিতা করেন? তবে আসার বিষয়, এই স্কুলের নাচ গানের শিক্ষকটা মন্ত্রিসভার মিটিং এ এটা গৃহীত হয়নি। আলহামদুলিল্লাহ যে আমাদের কিছু কিছু নেতা, কিছু কিছু মন্ত্রী এখনো বিএনপির পক্ষ থেকে আছে যারা এটার প্রতিবাদ করেছেন, যারা জনগণের সিংহভাগ মুসলিম জনগণের মনের ভাবটা বুঝতে পেরেছেন এবং আপাতত এটা পাশ হয়নি। শিক্ষামন্ত্রী বলেছেন, শুনলাম যে এটা মন্ত্রিসভায় গৃহীত হয়নি। এটা যেন গৃহীত না হয়, আমাদের দরকার নাই। কেউ যদি বাচ্চাদেরকে নাচ গান শিখাতে চায়, তাদের যদি এত প্রীতি থাকে, সংস্কৃতি প্রীতি থাকে, তারা মাস্টার রেখে, অনেক গানের মাস্টার, নাচের মাস্টার, তারা বাসায় শিখাক, তারা ছায়ানটে পাঠাক। আছে তো, রয়ের জিনিসপত্র আছে বাংলাদেশে, আমরা তো এগুলো বন্ধ করতে পারিনি। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে চাই না এটা দিতে এবং আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেয়ে এগুলা শিখার কোনো সুযোগ সরকারি পক্ষ থেকে যেন দেওয়া না হয় এবং সরকারটা যখন তারেক রহমানের হয়, দায়িত্ব অনেক বেশি থাকে। এটাকে অবশ্যই অবশ্যই এটাকে আমাদেরকে মানতে হবে। এইবার আসি আমি প্রধানমন্ত্রীর বক্তৃতা প্রসঙ্গে। গত ৩-৪ মাস বিএনপি ক্ষমতায় আছে, ৪ মাস কম বেশি। বেশ কয়েকটা ঘটনা কিন্তু হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি বিভিন্ন রকমের ভুল তথ্য উপস্থাপন করানো হয়েছে ওনাকে দিয়ে। ওনার যারা স্পিচ লিখে দেয়, যারা বক্তৃতাগুলো লিখে দেয়, এরকম কিন্তু টপ লেভেলের লোক কয়েকজন আছে, তাদেরকে উচ্চ বেতনে, উচ্চ সম্মানে, পদাধিকার বল দিয়ে রাখা হয়েছে। তারা কেন এই জিনিসগুলো লিখে দেয়? প্রধানমন্ত্রী কি সবকিছু জানে? প্রধানমন্ত্রী সবকিছু জানে না, জানতে হয় না। তাকে অ্যাডভাইজাররা অ্যাডভাইস করে। কেন একটা মিথ্যা ফটোকার্ড বা মিথ্যা নিউজকে ওনার সামনে উপস্থাপন করা হলো? হয়তো ওই বক্তৃতা দেওয়ার আধা ঘন্টা আগে বা ১ ঘন্টা আগেই এই নিউজটা ওনাকে দেওয়া হয়েছে। সেই কারণে এটা ওনার মাথার মধ্যে রয়ে গেছে, উনি ওঠার সাথে সাথে এটা বলেছেন। আমি তো ওনাকে দোষ দিচ্ছি না, যদিও উনি বলেছেন উনি দায়ী। কিন্তু যারা স্পিচ লিখে দিয়েছে, যারা চাচ্ছে তাকে দিয়ে এগুলো বলানোর জন্য এবং দেশে একটা বিভ্রান্তি এবং একটা বিভক্তি সৃষ্টি করা, তাদের তো আপনার ধরতে হবে ভাই। তাদেরকে তো আপনাকে চিহ্নিত করতেই হবে। কারণ যতদিন আমার জ্ঞান হয়েছে, আমি জ্ঞান হয়েছে মানে বুঝতে পারি
ততদিন আমি দেখেছি বাজেট, যে সরকার বাজেট দিবে বিরোধী দল ওই দিন রাত্রে মিছিল করে এবং প্রতিবাদ বলে করে। এটা একটা রাজনৈতিক নীতি হয়ে গেছে বাংলাদেশে। বিএনপি বাজেট দিলে জামাত মিছিল করবে, আওয়ামী লীগ বাজেট দিলে বিএনপি জামাত মিছিল করবে, জাতীয় পার্টি বাজেট দিত আওয়ামী লীগ বিএনপি মিছিল করতো। এটা একটা রাজনৈতিক নীতি এবং আমাদের বিদেশেও এটা কিন্তু রীতিনীতি। এটা মিছিল হয় না, এখানে বিবৃতি হয়। তারা বিভিন্ন জিনিস বলে যে এই জিনিসগুলা জনবিরোধী হয়েছে, এই জিনিসগুলা বড় বড় কোম্পানিদেরকে সুবিধা দিবে, এই জিনিসগুলো আন্তর্জাতিক লুটেরা কোম্পানিগুলোকে, বড় বড় যেগুলা বিশাল কোম্পানি আছে এদেরকে সুযোগ দিবে, এই জিনিসগুলো কালো টাকাকে সাদা করার সুযোগ দিবে। একটা না একটা বিরোধী পক্ষ কথা বিরোধ করবেই। কিন্তু জামাতে ইসলামী মদ আর সিগারেটের দাম বাড়ানোতে প্রতিবাদ করছে, এইটা একটু চেক করে, একটু তদন্ত করে, একটু রিসার্চ করে তার মানে বলা উচিত ছিল। ওনার কথা তো, প্রধানমন্ত্রীর কথা তো ভাই বিশ্বব্যাপী সব জায়গায় চলে গেছে এবং এটা রেকর্ডেড। আমি মনে করি তার যে টিম আছে এই টিমকে সতর্ক হতে হবে এবং টিমের মধ্যে যারা অন্যান্য এজেন্ডার লোক ঢুকে গেছে তাদেরকে এই ব্যাপার থেকে আপনাকে সতর্ক করে তাদেরকে এখান থেকে বের করতে হবে। না হলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং প্রধানমন্ত্রীর কথার ব্যাপারে আমরা যখন কোনো কিছু বলি, আলোচনা করি, এটা আমাদের জন্য শিষ্টাচার বহির্ভূত উচিত না। রাজু ভাই, প্রধানমন্ত্রীর বক্তব্যটা এবারই প্রথম নয় যে উনি বড় একটা বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন। এর আগে বেশ কিছু বিতর্কিত বক্তব্য রয়েছে, যেমন দানের শেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছেন মাওলানা ভাসানী। উনি সালটা বলেছেন মাওলানা ভাসানী মারা যাওয়ার 3 বছর পরে। 2014 সালে কাজী নজরুল ইসলামের বিষয়টা বলেছেন, কাজী নজরুল ইসলামকে কেউ আমাকে আশ্রয় দিয়েছিল। এগুলো তো একেবারে 100%, আমি তো বললামই, এগুলো যারা লিখে দিয়েছে তার যে বেতনভোগ যে লোকগুলো আছে সরকারের উচ্চপদস্থ, তাদের দোষ এটা। তারা ইচ্ছা করে বা অনিচ্ছায়, কিন্তু দায়ী তারা। তারপরেও তারেক রহমান যখন বলেছেন উনি দায়ী, ওনাকে সতর্ক হতে হবে। আশেপাশে সব ষড়যন্ত্র, সব শত্রু আপনাকে আনগ্লোরিফাই করতে, আপনাকে ব্যর্থ করতে, আপনাকে বিতর্কিত করতে। এই যে সর্দার সাখাওয়াত হোসেন বকুল যে কথাটা বললেন, প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছেন আপনি যে সিদ্ধান্ত নেবেন, তো আপনি কি যে কোনো সিদ্ধান্ত মানুষের মাথা কাটার সিদ্ধান্ত নেবেন? প্রধানমন্ত্রী বলে দিয়েছে থেকে আপনার কোনো বিবেক নাই? এটা তো আমি প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে আপনি যে একটা ডিসিশন নেন আমার এটার উপর আস্থা আছে। এটা নর্মালি প্রধানমন্ত্রীরা বলে থাকেন, কারণ মন্ত্রী তাকে করা হয়েছে আস্থার থেকেই, হয়তো তাকে মন্ত্রী করতো না। তাকে যদি প্রত্যেক কথা, বাংলাদেশের প্রত্যেকটি কাজে যদি প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়, তাকে সিদ্ধান্ত দিতে হয়, তাহলে তো মন্ত্রিসভার দরকার নেই। কিন্তু আমাদের যারা দায়িত্বশীল, যারা আজকে মন্ত্রী হয়েছেন, যারা 15-16 বছর রাস্তা রাস্তা ফেফে ঘুরতেন, আওয়ামী লীগের সাথে জিহুজুর করতেন, কোনো আন্দোলন টান্দোলন কিচ্ছু করেননি, বয়স বেড়েছে, তাদের টাকা পয়সাও বেড়েছে। সালাউদ্দিন আহমেদ তো 11 বছর না 12 বছর, 11 বছর ছিলেন ভারতে। তার আগেও বিরোধী দল বাংলাদেশের, তার এত 18 গুণ 10 গুণ 20 গুণ সম্পদ কিভাবে বাড়ে? এটার কোনো আমার তো বাড়েনি ভাই, আমার তো কমে গেছে। 15-16 বছর দেশে যেতে না পারে আমার তো সম্পদ যা ছিল, সামান্য সম্পদ ছিল, আর্মি জায়গাটা ছিল, এগুলো ক্যান্সেল হয়ে গেছে, ওগুলো নাই, মানে জিরো। আপনাদের কিভাবে পারে ভাই, আমাদের কিন্তু জানান। সালাউদ্দিন আহমেদ সাহেবের কাছ থেকে আমার শিখতে হবে। উনি আমাদেরকে যেন একটা উপদেশ দেন যে আমরাও চাই আমাদের সম্পদটা, আমরা বিদেশে থেকে, জেলে থেকে, কষ্ট করে, ঘুমে থেকে সম্পদ বাড়ানোর উপায় একটি বই কিন্তু উনি লিখতে পারেন জাতির জন্য। ভবিষ্যতের প্রজন্ম আমরা উপকৃত হবে সবাই, আমি মনে করি। অনুরোধ করবো ওনাকে, আমাদের একটু শিখান ভাই, একলা একলা খাবেন কেন? আমরা যেন আমাদের সম্পদগুলো এইভাবে অটোমেটিক বাড়াতে পারি। আর না হলে মানুষ দুর্নীতি যে কথাটা বলে, এই দুর্নীতি মনে করবে। মানুষ কিন্তু এই সম্পদ বাড়াটা সহজভাবে নেয় না। যাদের ব্যবসা নাই, বাণিজ্য নাই, দেশে থাকার পরিস্থিতি নাই, বিদেশে গুম অবস্থায় আছে, পলাতক আছে, জেলে আছে, জেলে থেকে বিএনপির নেতারা জেলে থাকা অবস্থায় শত শত কোটি টাকা ঋণ, একজন বললেন তো ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। জেলে থেকে ভাই আসলাম চৌধুরী চট্টগ্রামে 1700 কোটি টাকা ঋণ খেলাপি। আরেকজন সিলেটের মুক্তাদি চৌধুরী 632 কোটি না কত জানি ঋণ খেলাপি। জেলে থেকে, বিদেশে থেকে, নির্বাসিত থেকে, পালিয়ে থেকে তারা এই ঋণগুলা নিয়ে খেলাপি হয়েছে। তাহলে যদি ক্ষমতায় থাকতো তারা কি করতো? এগুলো জবাব তো তাদেরকে দিতে হবে। এগুলা কোনো জিয়াউর রহমানের দলে, খালেদা জিয়ার দলে, তারেক রহমানের দলে এ ধরনের লোক, ক্ষতিকর লোক থাকবে, মন্ত্রিত্ব করবে, আমাদের উপরে ডান্ডা ঘুরাবে, এটা আমরা মেনে নেব না।
আমরা প্রতিবাদ করব এবং করে যাব। আমৃত্যু প্রতিবাদ করব। বাংলাদেশের জনগণের পক্ষে যেটা ভালো, যেটা জনগণের ক্ষতিকর, এটার জন্য আমরা কথা বলবো। যেটা ভালো এটা সহায়তা করব, যেটা ভালো না এটা প্রতিবাদ করব। এখানে আমাকে যে গালাগালি করেন, যে এজেন্ট বলেন, কোনো লাভ নাই। আমি বাংলাদেশের এজেন্ট, আমি বাংলাদেশের সমর্থনকারী। এখানে আর অন্য কোনো কথা নাই। ধন্যবাদ।